নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গল্প বিনোদ ঘোষালের লেখা বিভূতিবাবুর গল্প। ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন বিভূতি গুঁই। কিছুতেই মাথায় আসছে না, কিছুতেই না। এই ৭৩ বছর বয়সে শেষ পর্যন্ত কিনা মাত্র ৩৪৪-এ আটকে যাবেন। ওফ, ভাবলেই টাক বেয়ে টস টস করে ঘাম ঝরছে। সারাদিন কাগজ কলম নিয়ে চাতক পাখির মতো হাঁ করে টেবিলের সামনে বসে আছেন, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। একান্ত নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ঠিক করলেন কোথাও একটা যেতে হবে, একেবারে জাত ভুতুরে কোনো জায়গায়। সেখানে গিয়ে যদি... আসল ব্যাপারটা হলো, বিভূতি গুঁই একজন বিখ্যাত ভূতের গল্প লেখক। দীর্ঘ ২৫ বছর ধরে দেশি বিদেশি ভাষায় আজ পর্যন্ত তার মোট ৩৪৪টা গল্প ছাপা হয়েছে। তার লেখা গল্পের বইয়ের সাংঘাতিক কাটতি। প্রকাশকরা তার গল্পের জন্য প্রায় সারা বছর লাইন দিয়ে থাকেন। আর পুজোর সংখ্যায় তো কথাই নেই। স্রেফ তার একটা ভূতের গল্প থাকলে অনেক উঁচা পত্রিকার শারদীয় সংখ্যাও ভূতের মতোই বাজার থেকে অদৃশ্য হয়ে যায়। ভূত সম্পর্কে বিভূতিবাবুর অগাধ জ্ঞান। শুধু গল্প নয়, ভূত বিষয়ক বহু তথ্য, এমনকি দু একটা তথ্যচিত্রেও তার অবদান রয়েছে। ইচ্ছে ছিল এই বছর শারদীয় সংখ্যাগুলোর জন্য লেখা হয়ে যাওয়ার পর মনীষীদের জীবনীর মতো ভূতেদের জীবনী নাম দিয়ে একটা বই লিখবেন। এমন লিখবেন যেন প্রথম পাতা থেকে শেষ অবধি পাঠকের গোটা গা সজারু হয়ে থাকবে। কিন্তু ভাগ্য যে এমন পাল্টি খাবে কে জানত। এত বছর পর আচমকা কোনো ভৌতিক কারণেই কোনো ভূতের গল্প তার মাথায় আসছে না, একটাও না, একটুও না। অথচ কমপক্ষে ১৫ জন প্রকাশক তাকে রোজ ফোন করছেন, গল্পের কদ্দূর এগোলো তার খোঁজ নিচ্ছেন। বিভূতিবাবু ঘোষণা করে দিয়েছেন তার শরীর খুবই খারাপ। চাকর শঙ্করকে নির্দেশ দিয়ে দিয়েছেন কোনো ফোন এলে যেন ওনাকে না দেওয়া হয়। বিভূতিবাবু অকৃতদার। নিজের আপনজন বলতে ওই এক শঙ্কর বহুকাল ধরে সঙ্গে রয়েছে। বাবুকে খুবই ভালোবাসে। বিভূতিবাবু এমন পাগল পাগল অবস্থা দেখে সে আর থাকতে না পেরে একদিন জিজ্ঞাসা করেই ফেলল, বাবু, আপনার কি হয়েছে? গোপন কথাটা শঙ্করকে প্রথম দিকে বলতে না চাইলেও শেষ পর্যন্ত তুমুল কান্নায় ভেঙে পড়ে জানালেন সব কথা। সব শুনে টুনে শঙ্কর তার পান খাওয়া ছোপ দাঁত বার করে বাবুকে চমকে দিয়ে খুব হাসল। তারপর নিজের কাঁধে চাপানো ৭ রাজ্যের ময়লা মাখা তেলের গন্ধওয়ালা গামছাটা দিয়ে বাবুর চোখ মুছিয়ে দিয়ে বললেন, এই কথা আগে বলবেন তো। চলে যান শিরশিরে। কটা ভূত চাই আপনার? বিভূতিবাবু হাঁ করে তাকালেন শঙ্করের দিকে। শঙ্কর আবার গোটা মুখে হাসি মাখিয়ে যা জানালো তা মোটামুটি এই রকম। শঙ্করদের গ্রামের পাশেই বিশাল মাঠ। সেই মাঠ পার হলে শিরশিরে গ্রাম। ওই গ্রামে নাকি সারাদিন চলে অদ্ভুত সব কাণ্ড। সবাই বলে ওই গ্রামে নাকি মানুষের থেকে ভূতের সংখ্যা বেশি। তবে মানুষের কোনো ক্ষতি করে না তারা। আজ পর্যন্ত ঘাড় মটকানোর কোনো খবর নেই। অবশ্য দু একটা বিচ্ছু ভূত যে নেই তা নয়। তবে তাদের শায়েস্তা করার জন্য আছে রাবণ ওঝা। তার পিটুনির ভয়ে পাজি ভূতগুলো তেমন কিছু সুবিধে করে উঠতে পারে না। এমন খবরটি পেয়ে বিভূতিবাবু তাড়াক করে লাফ দিয়ে উঠে শঙ্করের গালে সপাটে 2টো চুমু খেয়ে ফেললেন। তারপর নাচতে নাচতে বললেন, ব্যাগ গুছো রে, কাল দুজনেই রওনা দেবো। বর্ধমান স্টেশনে নেমে পশ্চিমে পাকা 2.5 ঘন্টা বাসে, তারপর শঙ্করের গ্রামে পৌঁছে সেই বিশাল মাঠ পায়ে হেঁটে পার করে বিকেলের দিকে শিরশিরে পৌঁছলেন বিভূতিবাবু আর শঙ্কর। এত বড় মাঠ বিভূতিবাবু জীবনে দেখেননি।
শেষই হতে চায় না, যেন সাহারা মরুভূমি। শিশিরে পৌঁছতেই ভেবেছিলেন নিশ্চয়ই তক্ষুনি কিছু একটা ভৌতিক কাণ্ড ঘটবে, কিন্তু তা কিছু হলো না। দিব্যি সমাজ পরিবেশে গ্রামটা, তবে সারাক্ষণ ধরে নানা রকমের হাওয়া দেয়। কোনোটা পাতলা হাওয়া, কোনোটা বেশ ভারী, গায়ে ধাক্কা লাগে, কেমন শিরশির করে ওঠে গা। গ্রামের মোড়ল ভূতনাথ মণ্ডল নেহাতি ভালো মানুষ। শঙ্করের কাছে বিভূতিবাবুর পরিচয় পেয়ে উনি তো বেজায় খুশি। বললেন, ভূতলে লিখবেন তো? লিখুন না যত খুশি, ভূতেই তো ভর্তি আমাদের শিরশিরে। অনেক লোকজন, বউ বাচ্চা বুড়ো, বিভূতিবাবু আর শঙ্করকে ঘিরে দাঁড়িয়ে দেখছিল। মোড়ল মশাই আঙুল তুলে বললেন, ওই যে ওই লোকগুলোকে দেখতেছেন, এদের মধ্যেই যে কতজন তেনারা রয়েছেন তা কে জানে। মানুষের রূপ ধরি আপনারে দেখতে এসেছে হয়তো। কথাটা শুনে বিভূতিবাবুর আবার গা শিরশির করে উঠল। বলে কি লোকটা, দিন দুপুরে ভূত! যা। গ্রামের ধারে ছোট্ট একটা মাটির বাড়িতে বিভূতিবাবু আর শঙ্করের থাকার ব্যবস্থা করা হলো। বাড়িটার সামনে নিকোনো চকচকে উঠোন, চারদিকে তালপাতার বেড়া দেওয়া। বিভূতিবাবুর খুব পছন্দ হলো বাড়িটা। ভূতনাথবাবু বললেন, এই ঘরটা ছিল ওই কালী বুড়ির। খুব ভালো মানুষ ছিল, তো বুড়ি মারা যাওয়ার পরেও ঘরের মায়া ছাড়তে পারিনি। এখনও নিজের ঘরেই থাকে, কিন্তু গাঁয়ে অতিথি এলি দিব্যি নিজের ঘর ছেড়ে দেয়, ওই তাল গাছটায় থাকে তখন। বিভূতিবাবু বার দুয়েক ঢোক গিলে সামনের তাল গাছটার দিকে তাকালেন। হাওয়াতে না কিসে কে জানে তাল গাছের মাথাটা দুলছে। তবু কোনো অসুবিধে হলে জানাবেন, রাবণুজা তো আছেই, বলে নমস্কার জানিয়ে ভূতনাথবাবু চলে গেলেন। বিভূতিবাবুর মাথায় এর মধ্যেই গোটা দুখানা প্লট ঘুরপাক খেতে শুরু করেছিল। শঙ্কর ঘরদোর গুছিয়ে বাবুকে ডাকতেই বিভূতিবাবু এক লাফে কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলেন। বেশ কিছুক্ষণ সাঁই সাঁই লেখার পরে তাকে কলম থামাতে হলো। আশপাশে কারা যেন গুজগুজ ফুসফুস করছে। চারদিকে তাকালেন, কিচ্ছু নেই, অথচ পরিষ্কার শোনা যাচ্ছে কারা যেন তার খুব কাছেই ফিসফাস করছে। বিভূতি গুঁই পোর খাওয়া ভূতের গল্প লেখক, জীবনে বহু গল্পে তিনি এমন সিচুয়েশন লিখেছেন, তাই খুব অল্প সময়ের মধ্যেই বুঝে ফেললেন ব্যাপারটা আসলে কী। তেনারা সব এসেছেন, বিভূতিবাবুকে নিয়েই গল্পগাছা করছে নিজেদের মধ্যে। যাকে করুকগে, তাকে ডিস্টার্ব না করলেই হলো। মনটাকে সাংঘাতিক শক্ত করে আবার লেখায় মন দিলেন তিনি। রাত্রি 10টা পর্যন্ত হ্যারিকেনের আলোতে পাক্কা 15 পাতা লিখে বেজায় ক্লান্ত হয়ে কলম বন্ধ করলেন বিভূতিবাবু। মনটা খুশিতে নাচছে, সাংঘাতিক ভালো হচ্ছে গল্পটা। কাল সকালের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর আরও দুটো গল্পের প্লটও এসে গেছে মাথায়। এখানকার ভূতগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা হলো বিভূতিবাবুর। তারা শুধু বিভূতিবাবুকে দেখে শুনে ফিরে গেছে, কেউ তার কাজে এতটুকু ব্যাঘাত ঘটায়নি। রাত্রে মুরগির মাংস বানিয়েছিল শঙ্কর, খাঁটি দেশি মুরগি। খেয়ে দেয়ে উঠোনে এসে দাঁড়ালেন। বিশাল আকাশটায় ভর্তি তারা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এক একটা হাওয়ায় আবার সেই ফিসফিস শব্দ। বিভূতিবাবু বুঝেও গেলেন তেনাদের কেউ কেউ হাওয়ায় ভাসতে ভাসতে চলেছেন। ওহ, দারুণ জায়গা বটে! কেন যে এতদিন আসেননি! ভাগ্যিস আর কোনো ভূতের গল্প লেখক এখানে খবরটা পায়নি, নইলে ভাবতে ভাবতে বাড়ির সামনে তালগাছটায় মাথায় চোখ পড়তেই ছ্যাঁত করে উঠল বুক। সাদা কাপড় মুড়ি দেওয়া কে যেন তালগাছটার মাথায় বসে রয়েছে। চোখ রগড়ে নিয়ে আবার ভালো করে তাকালেন বিভূতিবাবু। হ্যাঁ, সত্যিই তো। হঠাৎ মনে পড়ল মোড়ল মশাইয়ের বলা সেই কালীবুড়ির কথা। এই ঘরটা তো কালীবুড়িরই। বিভূতিবাবু রয়েছেন বলে বুড়ি এখন নিজের ঘর ছেড়ে তাল গাছে গিয়ে রয়েছেন। নিমেষে ভয় উধাও হয়ে গিয়ে মনটা কালী বুড়ির জন্য শ্রদ্ধায় ভরে উঠল তার।
দুম করে হাত জোর করে দুবার প্রণামও করে ফেললেন ওই তালগাছের মাথাটাকে উদ্দেশ্য করে। সকালে ঘুম থেকে উঠেই চক্ষু চড়ক গাছ, এ কী কাণ্ড!